মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। মৃত্যু চাই, আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই। হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। এটা ছাড়া আপনাদেরকে বলার কিছু নাই। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা বাকরুদ্ধ। আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ ফেরার পরে একই কথা তার মায়ের মুখে উচ্চারিত হচ্ছে যে অপরাধীদের দ্রুত সময়ের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার খেয়ে ক্ষমতা পেতে যাচ্ছে ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর। জানায়, দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দর্শক, এ ব্যাপারে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আইএসপিআর কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? লোপা, প্রথমে মাগুরা জেলা হাসপাতাল, তার পরবর্তীতে ফরিদপুর জেলা হাসপাতাল, তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সিএমএইচে সম্মিলিত সামরিক বাহিনীর যে হাসপাতাল রয়েছে, সেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসাটা দিয়েও 8 বছরের আসিয়াকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে আসিয়া চলে গেছে এবং পুরো দেশবাসীকে এক করে তার উপরে যে নৃশংসতা হয়েছে, সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে দুপুর আজ 1টায় আসিয়ার মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি, লোপা, গতকালও আসিয়ার 3বার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরও 2বার
এই একই ধরনের তার শরীরের যে সমস্যা, সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায়। এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল, যে সিপিআর পদ্ধতি দুপুর 12টার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরেনি। মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে 4 জনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং তার মৃত্যুকে এত ছোট শিশুর উপরে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল। সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে, এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরত দেশে চলে গেছেন। তো আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে মুক্ত হবে, মূলত সেই প্রশ্ন রাখার পাশাপাশি তিনি সামাজিক যে নিরাপত্তা সেই বিষয়গুলো হয়তো আসিয়ার এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষের সামনে ফুটে আসবে। এবং তার পাশাপাশি একটু বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, যে আমি শুরুতে যেটা বলছিলাম যে মোট 4টি হাসপাতাল, প্রথমে মাগুরা, তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএইচ হাসপাতালে সবভাবেই কিন্তু চেষ্টা করা হয়েছে আসিয়াকে যতদূর সম্ভব স্বাভাবিক জীবনে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ফলে। কিন্তু আমরা যদি 6 দিন আগে চিকিৎসকরা যে কথাগুলো বলেছেন যে তার শরীরের আসিয়ার শরীরের বিভিন্ন অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল চিকিৎসকদের জন্য। লোপা ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে আলিমুজ্জামান আলিম আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন। আলিম, খুবই দুঃখজনক একটি খবর আমরা জানতে পারলাম, শিশুটিকে আর বাঁচানোই গেল না। আসামিদের কি অবস্থা, এই মামলার তদন্ত কাজ কত দূরে গিয়েছে, আসামিরা কিছু বলেছে কিনা, আপনি এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই। লোপা, আসলে খুবই দুঃখজনক ঘটনা। আজ কয়েকদিন ধরেই কিন্তু মাগুরাই এই একটা বিষয় নিয়েই কিন্তু মানুষের মুখে সবসময় কিন্তু এই শিশুটিকে নিয়েই তারা কথা বলছিল। তো আমরা যতদূর জেনেছি, পুলিশের সাথে কথা বলেছি আমরা, আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসামি 4 জনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে। বাংলার প্রধান আসামি যে টিটু শেখের 7 দিনের রিমান্ড চলছে, তার সাথে তার ওয়াইফ জায়েদা বেগম এবং তার 2 ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডের সেরা তথ্য দেয়নি, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে গত 10 তারিখে কিন্তু আসামিদের যে 3 জন পুরুষ আসামি তাদের কিন্তু ডিএনএ স্যাম্পল কিন্তু নিয়েছে। আর এখন পর্যন্ত আসামিরা রিমান্ডেই তারা আছে। আমাদেরকে খুব একটা তেমন কোনো তথ্য কিন্তু পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওইরকম আমার ফাঁস দিয়ে মরণ চাই, ওরকম মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মরা। এইটুকু আপনাদের কাছে আমার বিশ্বাস চাইলে যত আরো এরকম মৃত্যু দেয়। আছে এখন গ্রামের বাড়ি যাবে। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইসটা মারিছে, ওই রকম উগার আমি ফাইসটা দেখতে চাই, ফাইসটা দেখতে চাই এরকম ব্যালেটটা যেন উগার কাটে। এইটুকু আমার আবদার। স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কইয়া দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওইরকম ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছা আমি তোমার আলাদা করে তুইয়া দিছিল।
পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তিউলি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন? জানাজা গ্রামের বাড়ি তিউলি। ওর যেখানে জানাজা ওর বাড়ি ওইখানে আমরা জানাজা করার চিন্তা ভাবনা করতেছি। এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাইনি, জানাইলে অবশ্যই আপনাদের জানাবো। জেলাতে করতে চাওয়া হয়েছিল। এটা আসলে আপনি জানেন যে ওর পরিবার থেকে ওই মামা এই জিনিসটা বলছে আমাকে যে জেলাতে করতে চেয়েছিল কিন্তু জেলাতে করতে দেয় নাই, উপজেলাতে করতে চেয়েছিল প্রশাসন উপজেলাতে করতে দেয় নাই। তাহলে জানাজাটা ওর জানাজায় তো অনেক মানুষ হবে, এটা তো এক্সপেক্টেড যে অনেক মানুষ হবে। তো চাচ্ছিল যে একটু বড় জায়গায় জানাজাটা করতে, তো সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে। সেটা আমি আপনাকে সঠিকভাবে এখনো ওই ইনফরমেশনটা পাইনি যে কি জটিলতা তৈরি হয়েছে বা কেন তৈরি হয়েছে। এটার জটিলতা তৈরি হয়েছে। ওর মামা যেটা চাচ্ছিলেন যে এটা বড় করে জানাজাটা হইতো আর কি, যে জেলাতে বা উপজেলাতে, কিন্তু যদি গ্রামে করতে হচ্ছে জানাজাটা আর কি। এখন এটা কেন, এটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়, যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট গুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনি ভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল। ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে। ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা। তারপরের দিন এটা 6 গেছে। তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে। ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা, ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রে আন্টি বলতেছিল যে ওর আজকে সকালে বলতেছিল যে ও আর মনে হয় নেই, ওর তো আর বিট নিচ্ছে না। তো এই সবকিছু তো তার সামনেই হয়েছে। তো আমরা চাই পরিবারের পক্ষ থেকে, ওর মাও যেটা আপনাদেরকে বললেন, ওর যে গলায় যে ফাঁস দিছিল, আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানে আমরা ফাঁসি চাই। আমি আসিয়ার সম্পর্কে কাজিন হই। আমার নাম রকি। আমি একটু পরে দর্শক, যুক্ত হয়েছি সিএমএইচ এর এই মর্গ থেকে। এই রোজা শেষ করে যখন ঈদ শেষ হবে তখন এই মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে 3য় শ্রেণীর অন্যান্য শিশুরা ঠিকই স্কুলে যাবে, কিন্তু বই হাতে আর স্কুলে ফিরবে না আসিয়া। এর কারণ হলো আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন যে এই 5 মার্চ থেকে এক ধরনের সংকটাপন্ন অবস্থা নিয়ে আজ নাফরার দেশে চলে গিয়েছেন আসিয়া। আমরা এখন আছি এই সম্মিলিত সামরিক হাসপাতালের মর্চুয়ারিতেই। এখানে আমরা দেখছি যে আসিয়ার যে মরদেহ, যে লাশ, সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মর্গের ভেতরে আসিয়ার মা, আসিয়ার মামাতো ভাই সহ কয়েকজন প্রবেশ করেছে এবং তার মরদেহটি তার যে নিজ গ্রাম মাগুরার জারিয়া গ্রামে নেবার এখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এই হাসপাতাল প্রাঙ্গণে, এই মর্গের এই অপেক্ষাগারে আমরা কথা বলেছি আসিয়ার মায়ের সঙ্গে। তিনি আমাদেরকে এটি বলেছেন যে নৃশংসতায়, যে নৃশংসভাবে, যে নির্মমতার মাধ্যমে তার কলজে চেরা ধন এই 8 বছরের শিশুটিকে হত্যা করা হয়েছে, সেই রকম বিচার যাতে নিশ্চিত করা হয়, ধর্ষকদের যাতে সেইভাবেই সাজা দেয়া হয়। উনি
গণমাধ্যমকে এই ছোট এতটুকু মন্তব্য করেছেন। ওই দিনের বিভৎস ঘটনা তুলে ধরেছেন। উনি বলেছেন যে তার যে আরেক মেয়ে, তাকেও ওই ধর্ষক পরিবার তার মেয়েকে নির্যাতন করে। এবং আমরা যেটি তার কাছ থেকে জানতে পেরেছি যে আসিয়াকে আজকেই তার যে নিজ বাড়ি মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে আজকেই নিয়ে যাওয়া হবে। জানিয়ে রাখি যে গেল 5 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের এই 3য় শ্রেণীতে পড়ো 8 বছরের শিশু আসিয়া, এই ছোট্ট শিশুটি এই চলমান রমজান ও ঈদের ছুটি উপলক্ষে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বোনের বাড়ি হলো মাগুরা সদরের নিজ নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে। এবং সেইখানেই গেল বৃহস্পতিবার তার বোনের শ্বশুর এবং আরও যারা অভিযুক্ত আছে তার দুলাভাই সহ তার বোনের শ্বশুরের দ্বারা নির্মম নৃশংসতার শিকার হয়, ধর্ষণের শিকার হয়। এবং তারপর তাকে সংকটাপন্ন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে, পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু এরপর তার পরিস্থিতি আরও অবনতি হলে আরও উচ্চতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। কিন্তু কয়েকদিন ধরে এই সম্মিলিত সামরিক হাসপাতালেও আসলে তার পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যায়। এবং আজ দুপুর 1টার দিকে এই আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ, এই সম্মিলিত সামরিক হাসপাতালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গতকালও কয়েকবারই তার এই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রায় 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। গতকাল এই আইএসপিআর পক্ষ থেকে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়ে দেশবাসীর কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুটির জন্য দোয়া চাওয়া হয়েছিল। কিন্তু 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর সিপিআর দিলে 3বারই আবার তার হৃদস্পন্দন শুরু হয়েছিল। কিন্তু আজকে একইভাবে যখন ওর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছিল, প্রথম 2বার সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এলেও শেষবার আর স্পন্দন ফেরেনি, যে কারণে এই শিশুটি এক ধরনের এই পৃথিবীর কষ্টের যে লড়াই সেটি শেষ করে সে মৃত্যুবরণ করে এবং সে না ফেরার দেশে চলে যায়। হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। এটা ছাড়া আপনাদেরকে বলার কিছু নাই। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময় পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে ওঠে। আমরাও মানুষ, আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে। আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন, অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্ড করব, জবাবদিহিতা নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল কারেক্ট করার জন্য। গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম, তার জামিনটাও বাতিল হয়েছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা, আপনাদের শুধু একটা দিন
রাখি যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন। আমরা আপনারা যতটা বেদনার্থ হন, আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের যে আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা, কষ্ট, আমাদের ধর্ষকের প্রতি, ধর্ষণ কার্যের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ, একইভাবে মর্মাহত। এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে, আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি। এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে, যে কোনো সময় আমাদের সাথে, কালকে আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে, এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরো কোনো প্রস্তাব আছে, আপনারা আমাদেরকে জানাবেন, সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনারা নজর রাখবেন। আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব, আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ। স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছেন, আসিয়ার ঘটনাও কি স্যার স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হবে কিনা? বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা, এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব, কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না। এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি, বাবার যে পাগল প্রায় অবস্থা, সেটা কোনোদিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা শুধু একটা